সিনেমার শুরুতেই আমাদের ক্লেন্টা নামের একটা গ্রহকে দেখানো হয়, আর আমাদের ভেনম কিন্তু এই গ্রহ থেকে এসেছিল। তো পৃথিবীতে বসবাস করে আমাদেরকে যেমন মানুষ বলা হয়, তেমন এইখানে বসবাস করা প্রাণীদেরকে বলা হয় সিম্বিওটস, আর ভেনমকেও কিন্তু সিম্বিওটসই বলা হয়ে থাকে। তো যাই হোক, ওই গ্রহে আমাদের ওই গ্রহের লিডার বা তাদের রুলারকে দেখতে পাই, যার নাম ছিল হচ্ছে নাল। বানান হচ্ছে KNULL, কিন্তু কে উচ্চারণটা হবে না। তো যাই হোক, সে নিজেই মূলত এই গ্রহে এই ভেনম বা সিম্বিওটসদের তৈরি করেছিল। কিন্তু পরে যেটা হয়, সিম্বিওটসরা করে কি, নালের সাথে বেইমানি করে নালকেই মনে করে এখানে বন্দী করে দেয়। আর এটার কারণে তোমরা অবশ্যই বুঝতে পারছো, নাল খুবই ভয়ঙ্কর, আর তার হাতে পুরো দুনিয়া ধ্বংস হওয়ার একটা রিস্ক ছিল। তো এই কারণে মূলত অন্যান্য যে সিম্বিওটস রয়েছে বা ভেনমরা রয়েছে, ওরা নালকে আটকে দেয় এই জায়গাতে, যাতে ইউনিভার্সের কোনো ক্ষতি না হয়। তবে নালকে যেভাবে আটকে দেওয়া হয়েছে, এখান থেকে বের হওয়া কিন্তু নালের পক্ষে পসিবল। তার একটা চাবির দরকার, যেটা নাম হচ্ছে কোডেক্স। আর কোডেক্স যদি সে একবার পেয়ে যায়, তাহলে এই জায়গা থেকে বের হয়ে পুরো দুনিয়া রাজ করতে পারবে। আর শুধুমাত্র পুরো দুনিয়া না, পুরো ইউনিভার্সকে সে দখল করতে পারবে, আর খালি ডার্কনেস ছড়াতে পারবে। তবে নাল যদি মুক্তি পেয়ে যায়, তারপর যদি পুরো ইউনিভার্সে ডার্কনেস ছড়ায়, এতে আমার কোনো আপত্তি নেই। আমি নিজে আমার জীবনে খুব অশান্তিতে আছি, আমি আর খুশিও নাল। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই ওই গ্রহে শুধুমাত্র যে সিম্বিওটসরা থাকে তা কিন্তু নয়, আরো একটা ধরনের প্রাণী রয়েছে, যেটার নাম হচ্ছে জেনোফেস। আর এই জেনোফেসকেও কিন্তু এই নালে তৈরি করেছিল। তো জেনোফেসরা কিন্তু মাংসাশী প্রাণী, এবং ওদের কাজ হচ্ছে সিম্বিওটসদের ধরে খেয়ে ফেলা। মনে করো আমাদের পৃথিবীতে যেমন তোমার ওই ডাইনোসর ছিল, হিংস্র বা বাঘ রয়েছে, মানুষদের ধরে খায়, সেরকম একটা কিছু। তো যাই হোক, জেনোফেসরা কিন্তু এখনো নালের আন্ডারে রয়েছে। তো নাল তাদেরকে অর্ডার দেয় পুরো ইউনিভার্স ভ্রমণ করে কোথায় কোথায় সিম্বিওটসরা গিয়েছে ওদের কাছ থেকে কোডেক্সটা খুঁজে বের করে আনো। এবং এরপর নাল করে কি, ওইভাবেই মহাবিশ্বের বিভিন্ন প্রান্তে যাওয়ার পোর্টাল ওপেন করে দেয়। আর এই পোর্টাল ওপেন করে সে একবার এক এক গ্রহে মনে করে এই জেনোফেসদের পাঠাচ্ছে, মানে কয়েক বছর ধরে এটাই চলছে। তো যাই হোক, এরপর আসে হচ্ছে মার্ভেলের ইন্ট্রো। আর এরপর আমরা সরাসরি সেই সিনটাকে দেখতে পাই, যেখানে টম হার্ডি এডি ব্রক সেই ক্লাবে বসেছিল, যেটা আমরা স্পাইডারম্যান নো ওয়ে হোমের শেষে দেখেছিলাম বা ইন্ডেক্স স্ক্রিনে দেখেছিলাম। তো আমরা তো জানি এডি ব্রক পেশায় একজন রিপোর্টার বা সাংবাদিক। তো সে এখানে ওই বারটেন্ডারের কাছ থেকে জানতে চাইছিল যে মার্ভেল ইউনিভার্সটা আসলে কি, আর থানোসটা কি। তো বারটেন্ডার তাকে সবকিছু খুলে বলে যে কিভাবে থানোস একটা তুড়ি মেরে একটা ব্লিপ ক্রিয়েট করেছিল, যে কারণে 5 বছরের জন্য পুরো মহাবিশ্বের অর্ধেক প্রাণী গায়েব হয়ে গিয়েছিল। আর তোমরা কিন্তু অবশ্যই জানো যে থানোস কেন পুরো মহাবিশ্বের অর্ধেক মানুষকে কমাতে চেয়েছিল বা অর্ধেক জীবন কমাতে চেয়েছিল। এর কারণটা হচ্ছে মার্ভেল ইউনিভার্সে প্রত্যেকটা গ্রহের মধ্যে একটা করে সেলেস্টিশিয়ালদের বীজ দেওয়া থাকে। সেলেস্টিয়াল হচ্ছে মার্ভেলের বিশাল বড় একটা প্রাণী, পৃথিবীর চেয়েও বড় প্রাণী। তো যে গ্রহে প্রাণ থাকে, সেই গ্রহে যদি একবার অনেক বেশি পরিমাণে তোমার আবাদি ছড়িয়ে পড়ে, সেখান থেকে ওই সিডগুলো মনে করো পাওয়ার পায়, এবং তারপরে সেই গ্রহ ভেঙে তারা বেরিয়ে আসে। মনে করো গ্রহ বা পৃথিবী হচ্ছে একটা গর্ভের মতো। তো থানোস মূলত ওই সেলেস্টিয়ালদের আটকাতে চেয়েছিল। তো যাই হোক, বারটেন্ডার থাকতে থাকতে এই তোমার ওই ভেনমের যেটা হয়, ওর মাল খেতে মনে চায় আর পাগলের মতো বানাতে শুরু করে। তো বারটেন্ডার যখন একটু দূরে যায়, তখন করে কি, ভেনম তার হাতটা বের করে ড্রিঙ্কস বানাতে শুরু করে, যাতে ড্রিঙ্কস করে কিছুটা শান্ত থাকতে পারে। কিন্তু এই জিনিসটা ওই বারটেন্ডার দেখে ফেলে। কিন্তু তখন এবার টিভি নিউজে বলা হয় যে প্যাট্রিক মুলিগান, বরাবরই ভেনমের যে একটা ইন্সপেক্টর বস ছিল, তাকে কেউ মেরে ফেলেছে। তো বর্তমান সময়ে ভেনম তো মেক্সিকোতে পালিয়ে রয়েছে, আর ওই ইন্সপেক্টর মারা গেছে হচ্ছে সান ফ্রান্সিসকোতে, আমেরিকার একটা জায়গায়। তো এটা শুনে এডি ব্রকের অনেক খারাপ লাগে। কিন্তু এডি ব্রক সেখানে যেতে পারছেন এটা কারণেই, সে যদি ওখানে এই কেসটা ব্যাপারে ইনভেস্টিগেট করতে যায়, তাহলে পুলিশরা তোকে ধরবে। আর তোমাদের নিশ্চয়ই মনে আছে ভেনম 2-তে কিন্তু ভেনম ভার্সেস কার্নেজের যখন ফাইট হয়, তখন কিন্তু ভেনম ভিলেন হয়ে গিয়েছিল। আবার ওই ফাইটের মধ্যে প্যাট্রিক মুলিগান এই পুলিশ অফিসার মাঝখানে চলে এসেছিল, এবং সে যখন মারা যায়, তার চোখ কিন্তু জল করতে আমরা দেখেছিলাম। তো এর মানে হয়তো তার ভেতরে কোনো সিম্বিওট ঢুকেছিল আর কি, ভেনমের মতো কোনো একটা কিছু। তো যাই হোক, এডি ব্রক এটা বের করতে চায় যে ওই প্যাট্রিক মুলিগানকে কে মেরেছে, কিন্তু সে এইভাবে আমেরিকাতে সরাসরি যেতে পারছে না। সে যদি যায়, পুলিশ তো তাকে ধরে ফেলবে, আর সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। তো এই জন্য সে সিদ্ধান্ত নেয় সে সোজা যাবে হচ্ছে নিউ ইয়র্কে। আর নিউ ইয়র্কের সে একজন জজকে চেনে বা কোনো একটা পার্সনকে চেনে, যার অনেক অপরাধের কথা সে জানে। তো তাকে ব্ল্যাকমেল করে সে করবে কি, মনে করো জামিন টামিন নিয়ে কোনো মতে বাইরে কাটবে। তো যাই হোক, এই বার থেকে মালটাল খাওয়া শেষে যখন পেমেন্ট দেওয়ার সময় আসে, তখন ভুল করে এডির জায়গায় ভেনমের হাত বেরিয়ে আসে, আর এই কারণে ভেনমের ছোট্ট একটা অংশ সেখানে পড়ে যায়। এটা খুব ইম্পর্টেন্ট একটা সিন, এটা মনে রাখতে হবে। আর এরপর সে যখন বাড়ির বাইরে আসে, তখন সে বাইরে অনেক কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ শুনতে পায়। আর তখন তার কাছে মনে হয় নিশ্চিত আশেপাশে কোনো একটা ঘাপলা রয়েছে, নয়তো এই কুকুররা কোনো একটা সমস্যার মধ্যে রয়েছে। তো এরপর সে কুকুরের শব্দ ফলো করতে করতে একটা জায়গায় পৌঁছে গিয়ে দেখতে পায় যে এখানে অনেক কুকুরদের বন্দি রাখা হয়েছে। তো এডি তখন ওদেরকে মুক্ত করতে চায়, বাট তখন এখানে বেশ কিছু গুন্ডা চলে আসে। তো এই গুন্ডাগুলো মূলত কোনো জায়গা থেকে বা বাড়িঘর বিভিন্ন জায়গা থেকে চুরি করে এই হাইব্রিড কুকুরগুলো কালোবাজারে বিক্রি করার চিন্তা ভাবনা করছে। কিন্তু এই গুন্ডাদের আইডিয়াও নেই যে ওদের সামনে ভেনম চলে এসেছে। তো গুন্ডারা এডিকে পরামর্শ দেয় চুপচাপ এখান থেকে চলে যা। বাট এডি তখন উল্টো বলে, তোরা আমার কথা শুন, কুকুরগুলোকে মুক্ত করে দে, তাহলে আমি তোদের জান ভিক্ষা দেবো। কিন্তু এই কথা শুনে গুন্ডারাও উল্টো করে কি, এডিকে গুলি করে। তো এই কারণে এডি রেগে গিয়ে ভেনম হয়ে তার সাথে থাকা প্রত্যেকটির মাথা খেয়ে ফেলে। আর এরপর আবারও সে তার হিউম্যান ফর্মে চলে আসে, এবং সেখানে থাকা সবগুলো কুকুরকে মুক্ত করার পরে সেখান থেকে যেতে থাকে। আর এদিকে আমরা দেখতে পাই ওই বিল্ডিং এর পেছনেই কিন্তু একটা জেনোফেস চলে এসেছে, এবং সে এডিকে দেখে নোটিস করে যে এডির কাছে একটা সিম্বিওট রয়েছে বা একটা ভেনম রয়েছে। তবে ভেনম এটা এখনো জানতে পারেনি, ওরা নিজেদের মতো চলে যাচ্ছিল। আর এইদিকে আমরা দেখতে পাই কোন একজন একটা ঘরে বসে সিসিটিভি ফুটেজের উপর নজর রাখছে। আর তখন সে বলে ওঠে, এডি ব্রোক আবারও বাইরে চলে এসেছে, এবার ওকে আমাদের ধরতেই হবে। তবে এটা কে ছিল এটা আমাদের দেখানো
হয়নি। আর এরপর সে জেনারেল রেক্সকে কল করে, আর এই জেনারেল রেক্স কিন্তু ডক্টর স্ট্রেঞ্জ মুভিতে কার্ল বা এই নামে আমরা দেখেছিলাম, মানে ভিলেন হয়ে যায় আর কি পরে। তো ভেনম বার থেকে বের হয়ে যাওয়ার পরে সেখানে জেনারেল রেক্স যায় এবং সেখানে গিয়ে জিজ্ঞাসা করে যে কে এসেছিল একটু আগে, কে একটু আগে পেমেন্ট করে গেল। তো তখন ওই বারটেন্ডার বলে এমন একজন লোক এসেছিল যার তরলের মতো অনেকগুলো হাত পা রয়েছে কালো কালো। আর তখন জেনারেল রেক্স সেখানে ভেনম যে পেমেন্টটা দিয়েছে কয়েনের, সেই কয়েনের সাথে ভেনমের শরীরের একটু অংশ পেয়ে যায় এবং সেটা টিউবের মধ্যে আটকে নিজের সাথে করে নিয়ে যায় এবং এর সাথে ওই বারটেন্ডারকেও মনে করো যে সাথে নিয়ে যায় যাতে তথ্য বাইরে বের না হয়। আর এরপর আমরা নতুন আরেকটা ক্যারেক্টারকে দেখতে পাই যার নাম হচ্ছে ডক্টর পেন, আর সে হচ্ছে এরিয়া 51 ইনচার্জ, আর সে হচ্ছে একটা মহিলা ডক্টর আর কি। তো আমেরিকার এরিয়া 51 নিয়ে কিন্তু আমরা অনেক থিওরি শুনেছি, বাস্তবেও কিন্তু সন্দেহ করা হয় যে আমেরিকা তার যত এলিয়েন রিসার্চ বা তাদের কাছে গোপন যত ভয়ানক অস্ত্র রয়েছে সব এরিয়া 51 রাখে এবং ওখানে কিন্তু কোনো সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হয় না, ওটা পুরোপুরি মিলিটারিরা কন্ট্রোল করে আর কি। তুমি যদি ইন্টারনেটে এই ব্যাপারে সার্চ করো তাহলে অনেক কিছু জানতে পারবে। তো যাই হোক, জেনারেল রেক্স করে কি ভেনমের শরীরের সেই ছোট টুকরাটাকে এরিয়া 51 নিয়ে আসে। আর এখানে আমরা দেখতে পাই পৃথিবীতে এই পর্যন্ত যতগুলো সিম্বিওটস এসেছিল সবাইকে এখানে বন্দী করে রাখা হয়েছে এবং আমরা জানি প্রত্যেকটা সিম্বিওটস এর কিন্তু আলাদা আলাদা ক্ষমতা রয়েছে, কালার অনুযায়ী ক্ষমতা হয় আর কি। তো যাই হোক, রেক্স করে গিয়ে ভেনমের সেই ছোট টুকরাটা ডক্টর পেইনকে দেয় আর এরপর সে আরেকজন মানুষের সাথে দেখা করতে যায় যার ভেতরে সিম্বিওটস রয়েছে। আর যখন আমাদের ওই মানুষটাকে দেখানো হয় আমরা তো পুরো শকড হয়ে যাই, এটাই তো পেট্রিক মুলিগান, মানে আমেরিকা সরিয়েছে যে মারা গিয়েছে কিন্তু ওকে এখানে বন্দী করে রেখেছে। তো অ্যাকচুয়ালি আমরাও কিন্তু কনফিউজড হয়ে যাই। ভেনম লাস্ট যে সিনেমাটা ছিল সেখানে আমরা কিন্তু দেখেছিলাম কার্নেজ আর ভেনমের ফাইটের মধ্যে সরাসরি মুলিগান প্রবেশ করেছিল আর সেই ফাইটে মুলিগান কিন্তু মারা গিয়েছিল। কিন্তু অ্যাকচুয়ালি ওখানে কি ঘটেছিল এটা তদন্ত করার জন্য বা রহস্য উদ্ঘাটন করার জন্য এই ডক্টর মুলিগানের শরীরে একটা সিম্বিওটকে ঢুকানো হয়েছে এবং নরমালি আমরা কিন্তু জানি আগের সিনেমা যারা দেখেছি সিম্বিওটস খালি কারো শরীরে কিন্তু আসলেই কাজ হবে না, তার বন্ডিংও হতে হবে। তবে ভাগ্যগুণে মুলিগানের সাথে ওই সিম্বিওটসটার বন্ডিং হয়েছে, পারফেক্ট হোস্ট হিসেবে ডক্টর মুলিগানের বডি কাজ করছে আর এই কারণে মুলিগান আবারও বেঁচে উঠেছে। তো এর মানে হচ্ছে সিম্বিওটের সাহায্যে মরা মানুষকে বাঁচিয়ে তোলা সম্ভব যদি বডি কানেকশন ভালো হয়। তো যাই হোক, এখন কিন্তু ডক্টর মুলিগান বললে ভুল হবে, সে তো মারাই গিয়েছে, তার ভেতরে রয়েছে হচ্ছে সিম্বিওট। ওই সিম্বিওট তখন সবাইকে দেখে বলে তোমরা বুঝতে পারছো না তোমাদের কত বড় একটা বিপদ আসতে চলেছে। নাল নিজেকে মুক্ত করার জন্য তার কোডেক্স পাওয়ার জন্য পৃথিবীতে অনেকগুলো জেনোফেস ছেড়ে দিয়েছে। তো এখানে আমাদের কাছে প্রশ্ন আসে যে ও কিভাবে জানবো, তো এখানে আটকায় রয়েছে এই সিম্বিওটটা। তো অ্যাকচুয়ালি এখানে প্রত্যেকটা সিম্বিওটই একে অপরের মাইন্ডের সাথে কানেক্টেড থাকে, মানে পুরোপুরি সবকিছু না জানলেও তারা কোনো কিছু সিগন্যাল একসাথে পেয়ে যায়, অনেকটা মনে করো ডিসকর্ড সার্ভারের মতো। আর ওদের যে সৃষ্টিকর্তা নাল, সে যখন এই সিম্বিওট বা জেনোফেস তৈরি করেছে এই সিস্টেমেই তৈরি করেছে যে একে অপরের সাথে কানেক্টেড। আর এখানে আরেকটা সমস্যা রয়েছে, নাল কিন্তু অর্ডার দিয়েছে জেনোফেসদের যে কর্ডেক্স খুঁজে বের করে আন, কিন্তু এই খবর সিম্বিওটরাও পেয়ে যায় কারণ সবার সাথে সবাই ওরা কানেক্টেড ওই গ্রহে যারা থাকে। তো এই কারণে এই সিম্বিওটটা জানে যে পৃথিবীতে অনেক বড় একটা বিপদ আসতে চলেছে। কিন্তু আমার এখানে প্রশ্ন থাকলো তাহলে আমাদের ভেনম কেন এটা জানতে পারলো না। তো যাই হোক, এদিকে আমরা দেখতে পাই ভেনম দ্রুত নিউ ইয়র্কের পৌঁছানোর জন্য একটা প্লেনের উপরে চড়েছে, মানে নর্মালি তো আর প্লেনে দিয়ে যেতে পারবে না, পুলিশে ধরবে। কিন্তু তখনই একটা জেনোফেস এসে ওই আকাশের উপরে ওকে আক্রমণ করে, দুজনের মধ্যে তুমুল একটা ফাইট হয়, অসাধারণ একটা ফাইট। কিন্তু এখানে আমরা দেখতে পাই জেনোফেস অনেক বেশি শক্তিশালী এবং সে ভেনমের উপর ওভার পাওয়ার করে। ভেনম এখানে মোটামুটি ভালোই মার খায়। আর এখানে লক্ষ্য এতজন থাকতে এই ভেনমের উপর কেন জেনোফেস টার্গেট করেছে, অ্যাকচুয়ালি এই আমাদের ভেনমের গলায় রয়েছে সেই কর্ডেক্স যেটা দিয়ে নালকে মুক্ত করা যাবে। আর এই কারণে সে ভেনমকে খেয়ে নালের জন্য ওই কর্ডেক্সটা নিতে চাচ্ছিল, কিন্তু অল্পের জন্য ভেনম আর এডি সেখান থেকে চম্পট দিতে বা পালাতে সক্ষম হয়। আর নিচে আসার পর এডি জিজ্ঞাসা করে ভাইরে ভাই এডি কি, এটা আমাদের মারতে চাই কেন? এরপর ভেনম সেই কথাগুলো আমাদেরকে বলতে থাকে যেগুলো আমরা সিনেমা শুরুতে দেখেছি। তবে নালের নাম কিন্তু নেয় না। ইভেন এডি যখন নালের নাম নিতে যায় তখন ওর মুখ আটকে দেয় যে ভুলেও নাম বলিস না। চিন্তা করো ভেনমরা কিরকম ভয় পায় নালকে, নাল কত ভয়ঙ্কর একটা পার্সন। আর এখানে আরেকটা তথ্য তোমাকে দেই, তোমরা থোরের লাভ এন্ড থান্ডার সিনেমা যদি দেখে থাকো সেই সিনেমাতে যে ভিলেন ছিল গোর, সে খালি নালের একটা তরল পেয়ে গর্দের মেরে দিয়েছিল এবং ওই তরলটা নাল তৈরি করেছিল এবং এই সিম্বিওটদেরও নাল তৈরি করেছে। তাহলে চিন্তা করো নাল কত বড় ভয়ঙ্কর, ও থানোসের চেয়ে 10 গুণ ভয়ঙ্কর একটা ভিলেন। তো যাই হোক, এখানে ভেনম বলে যে ওই গ্রহে সিম্বিওটস এবং জেনোফেসদের নালি তৈরি করেছিল, বাট সময়ের সাথে সাথে সিম্বিওটসরা নালের বিপক্ষে চলে যায় এবং তাকে ওই গ্রহেই বন্দী করে রাখে কারণ তার মধ্যে অনেক ব্ল্যাক পাওয়ার রয়েছে এবং সে পুরো পৃথিবীতে ওই ব্ল্যাকের রাজত্ব বা তার নিজস্ব সৃষ্টি সে সরিয়ে দিতে চায়। আর এই কারণে তাকে আমরা আটকাই এবং আমরা যার যার মতো ওই গ্রহ থেকে পালিয়ে বিভিন্ন গ্রহে অবস্থান নেই। তো এখানে ভেনম বোঝায় কোডেক্স কিন্তু কোনো চাবি বই ধরনের কোনো জিনিস নয়, এটা হচ্ছে এমন একটা জিনিস একটা সিম্বিওট আর একটা মানুষের সাথে যখন কানেক্ট হয় এবং তাদের কানেক্টিভিটি যদি ঠিক থাকে তাহলে সে পুরোপুরি ভেনম হয়ে যায়, অর্থাৎ এডি ব্রোকের মতো একটা সুপার হিরো হয়ে যায়। আর যদি ঠিক না থাকে তাহলে ওই হোস্ট মারাও যেতে পারে বা সিম্বিওটটা মারা যাবে। তবে যদি সবকিছু ঠিক থাকার পরেও হোস্ট মারা যায়, মনে করো এডি যদি মারা যায়, তাহলে এডির যে সিম্বিওট ভেনম ওর এনার্জি দিয়ে এডিকে বাঁচাতে পারবে আর তখনই একটা কর্ডেক্স এনার্জি তৈরি হবে। তো লাস্ট পর্বে এডি ব্রোক যখন মারা গিয়েছিল তখন ভেনম তার কানেক্টিভিটি দিয়ে এডিকে বা তার হোস্টকে আবার বাঁচিয়ে নিয়েছিল আর তখন ওইখান থেকে যে এনার্জিটা তৈরি হয়েছে সেইটাই হচ্ছে কর্ডেক্স। আর এই কর্ডেক্স বা এই এনার্জি ভেনমের গলার কাছে রয়েছে আর এই কারণেই জেনোফেসরা স্পেশালি ভেনমের উপর আক্রমণ করছে এবং সে যদি এরপর ভেনমকে খেয়ে ওই কোডেক্সটা নালকে দিতে পারে তাহলে নাল একবার মুক্ত হয়ে গেলে ওকে আর আটকানোর মতো কেউ নেই। এবং এখানে ভেনম আরো বলে আমি যতক্ষণ
ভেনম রূপে থাকবো বা আমি তোমার শরীরে বাইরে থাকবো, তখন জেনোফেজ পৃথিবীর যে প্রান্তেই থাক আমার কাছ থেকে সিগন্যাল জেনোফেজের কাছে চলে যাবে এবং ও আমাদের উপর আবার আক্রমণ করবে। কিন্তু তুমি যদি হিউম্যান বা মানুষ ফর্মে থাকো তাহলে কোর্টেক্সের সিগন্যাল জেনোফেজদের কাছে যাবে না। কিন্তু যখনই তুমি আমাকে ইউজ করবে বা সিমবিওট হয়ে যাবে, আমাকে বাইরে বের করবে, তখনই জেনোফেজদের কাছে সিগন্যাল চলে যাবে। তো এর মানে হচ্ছে এখন থেকে তাদের বেশিরভাগ সময় হিউম্যান ফর্মে থাকতে হবে, যাতে ওই সকল জেনোফেজদের কাছ থেকে ও নিজেদেরকে বাঁচাতে পারে। আর ওই জেনোফেজটা যদি ভেনমের সামনে পড়ে, ভেনম নিজেই বাঁচতে পারবে না, এডিকে বাঁচাবে কি? যাই হোক, এখানে এডি যেটা বুঝতে পারে সেটা হচ্ছে ভেনম যদি এডিকে ইউজ করে বাইরে আসে তাহলে জেনোফেজরা সিগন্যাল পাবে, কিন্তু অন্য কোনো হোস্টের কাছে গেলে সমস্যা হবে না বা ওই কোর্টেক্সের এনার্জিটা বা সিগন্যালটা যাবে না। তার উপর ওরা মনে করে নেমেছে হচ্ছে অনেক দূরে, নিউ ইয়র্ক শহর থেকে অনেক দূরে, পুরো মরুভূমির মধ্যে। সামনে একটা ঘোড়া পায়, আর তখন এডি বলে এই ঘোড়াটাকে না মেরে তুমি কি ওকে শক্তিশালী বানাতে পারো বা কাজে লাগাতে পারো? তখন ভেনম বলে ওকে আমি রকেট বানিয়ে দেবো। তো এই দৃশ্যটাই কিন্তু আমরা দেখেছিলাম ট্রেলার অনেকবার, এবং এটা ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক সিন হচ্ছে এই ভেনমের। তো এখানে আমরা দেখি ভেনম করে কি ঘোড়ার ভেতরে ঢোকে এবং ঘোড়ার কন্ট্রোল নিয়ে নেয়, এবং তারপর সেই ঘোড়া মনে করে রকেট স্পিডে নিউ ইয়র্কের দিকে যেতে থাকে। কিন্তু এই যাত্রায় আবার হয় কি, রেক্স মানে সেনাবাহিনী ওর উপর আক্রমণ করা শুরু করে, আর এই ফাইটের মধ্যে ওরা পানির মধ্যে পড়ে যায়, এবং পানির মধ্যে আমরা দেখতে পাই ওখানেও আক্রমণ আসে বা ভেনম বারবার তার হোস্ট চেঞ্জ করে এই দিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। একবার ব্যাং হয়, একবার মাছ হয়, মানে এইভাবেই ফর্ম পরিবর্তন করে এগিয়ে যেতে থাকে, কারণ এদিকে সরাসরি ইউজ করতে পারছে না, তাহলে তো আবার এখানে জেনোফেস্টরাও চলে আসবে, ডাবল অ্যাটাক হয়ে যাবে। মানে এদিকে এখানে মানুষ ফর্মে থাকতে হবে যাতে জেনোফেস্টরা ওদের উপর আক্রমণ না করে। তো এখানে যে ফাইটিং সিন গুলো আছে এগুলো অনেক মজার ফাইটিং সিন বা আকর্ষণীয় ফাইটিং সিন, কিন্তু আমি এটা এক্সপ্লেন করতে পারছি না, সিনেমাতে দেখে নিও, শর্টকাটে আমি আর কি সিনেমাটা শেষ করছি। তো যাই হোক, অনেকটা দূরে আসার পরে ওরা সামনে একটা পরিবারকে দেখতে পায় যারা মূলত যাযাবর টাইপের, গাড়িতেই থাকে, ঘুরে ফিরে খায়। ওই পরিবারের যে পুরুষ সদস্য মার্টিন, সে বলে যে আমি আমার পরিবারকে নিয়ে এরিয়া 51-তে যাচ্ছি। এরিয়া 51 এমন একটা জায়গা যেখানে ইউএস মিলিটারিরা এলিয়েনদের উপর রিসার্চ করে, এবং যত ধরনের মনে করো অত্যাধুনিক জিনিস যেটা পুরো দুনিয়া যায় না সেটা ওখানে রয়েছে। আমি এলিয়েনদের দেখতে চাই, এই কারণে আমি সেখানে যাচ্ছি। তো এটি তখন বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা যদি ওদিকে যাও আমাকে নিউ ইয়র্ক পর্যন্ত নিয়ে যাও। তো এরপর তারা রাজি হয় এবং এদিকে গাড়িতে বসে নিয়ে যেতে লাগে। আর তারপর আমরা দেখি নিউ ইয়র্কে পৌঁছানোর পরে কিন্তু এডির কাপড় চোপড় একদমই নোংরা হয়ে গিয়েছিল। তো এই কারণে সে ভেনমের সাহায্যে ওখানে থাকা একটা মানুষকে মেরে ওর স্যুটটা নিয়ে নেয়, মানে চিন্তাই করলো আর কি। কিন্তু চলে যাওয়ার সময় সে অনেক পুলিশদেরকে দেখতে পায়, আর পুলিশদেরকে বাঁচার জন্য সে করে কি ক্যাসিনোর মধ্যে ঢুকে পড়ে, এবং এখানে ভেনম আর এডি একসাথে জুয়া খেলতে শুরু করে। মানে মানুষ হোক বা এলিয়েন, নেশা সবার ভেতরে আছে, সবাই টাকা জিততে চায়। তো যাই হোক, এখানে তারা অনেক ভালো সময় কাটায়, বাট এখানেই হঠাৎ করে ওদের দেখা হয়ে যায় ম্যাডাম চ্যানের সাথে। ম্যাডাম চ্যানের কথা অবশ্যই মনে আছে, ফার্স্ট আর সেকেন্ড পর্বে আমরা দেখেছিলাম, খুবই ফানি ক্যারেক্টার, মানে ওই দোকানদার নিয়ে আর কি। তো ম্যাডাম চ্যানকে এদিকে দেখে খুশি হয়ে যায় এবং ভেনমের সাথে কথা বলে, আর তারপর ওদেরকে বাসায় নিয়ে যায়। আর বাসায় যাওয়ার পরে ম্যাডাম চ্যান ভেনমের সাথে ড্যান্স করতে চায়। তো এডি এটা চাইছিল না ড্যান্স করবে, বাট ভেনম তো মনে করো পাগলা, ভেনম পাগলা বলে যে হ্যাঁ ড্যান্স করবো, মানে সবসময় ড্যান্স করার জন্য প্রস্তুত। এরকম একটা সিরিয়াস সিচুয়েশনে ভেনম যদি বাইরে এসে ডান্স করে, বুঝতেই পারছো যে কোনো সময় তোমার ওই কি বলে জেনোফেস্টটা চলে আসবে। তবে বুঝতে হবে সিনেমার নামও কিন্তু ভেনম দ্য লাস্ট ড্যান্স, ভেনমের লাস্ট ড্যান্স আর কি। তো যাই হোক, ড্যান্স করার জন্য ভেনম যখন তার সিম্বিওট ফর্মে আসে মোটামুটি ভালো, এখানে অনেক ড্যান্স হয়, অনেক সুন্দর একটা মুহূর্ত, ফানি মুহূর্ত বলা চলে। বুড়া বেটির সাথে ভেনম ডান্স করছে, আর ভেনম যে পুংটার রোমান্টিক, এটা আমরা আগের পর্ব দেখেছি। কিন্তু এদিকে ডান্স করতে করতে ভেনমের খেয়ালই নেই যে জেনোফেজদের পর্যন্ত ওর কিন্তু সিগন্যাল চলে গিয়েছে, এবং সেই হিসেবে এখানে অনেক জেনোফেজ আসে, এবং মোটামুটি যখন ফাইট হতে লাগবে তখন এটি করে কি তার হিউম্যান ফর্মে আসে এবং জেনোফেজের কাছ থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু যখন ওই হিউম্যান ফর্মে আসে তখন আবার হয় কি, সেনাবাহিনী বা রেক্সের সেনারাকে বন্দী করে সোজা নিয়ে যায় এরিয়া 51-তে। তো এরিয়া 51-তে নেওয়ার পরে ভেনমকে আলাদা করা হয় আর এটিকে আলাদা করা হয়। আর ওইদিকে আমরা দেখি মার্টিন রামান, ওই যাযাবর ফ্যামিলিরাও কিন্তু এরিয়া 51-এর কাছে চলে এসেছে এলিয়েন দেখার জন্য। তো যাই হোক, এরপর আমাদের মুলিগানের শৈলের ভেতরে যে ভেনমটা রয়েছে, সবুজ রঙের তোমার ভেনম, সেটা বাইরে বেরিয়ে আসে এবং এডির সাথে কথা বলে, দেখতে খুবই ডেঞ্জারাস লাগছে। এবং এখানে উল্লেখ্য যে ভেনমের যে কালার, সে যখন বাইরে আসবে ওই কালারের ভেনম হবে আর কি। তো এখানে ওরা নিজেদের মধ্যে কথা বলে যে জেনোফেজটা যে কোনো সময় ভেনমের বডি থেকে কর্ডেক্স বের করার জন্য এখানে চলে আসবে, আক্রমণ করবে, এবং একবার যদি নাল কর্ডেক্স হাতে পেয়ে যায় পুরো বিশ্বই ধ্বংস করে দেবে। কিন্তু সেনাবাহিনী ওদের কোনো কথাই শুনতে চায় না, মানে রেক্স চায় না যে সিমবিওটসরা আবারও তাদের হোস্টকে ফিরে পায়। তো এই কারণে সে করে কি এডির দিকে গুলি করে, বাট তখনই সুযোগ পেয়ে ভেনম করে কি এডির বডিতে চলে যায়। কিন্তু এরপর আবারও যখন এডি আর ভেনম একসাথে মিলে যায় এবং মনে করো যে ভেনমের ফর্মে চলে আসে, তখনই সিগন্যালের তৈরি হয় এবং জেনোফেজরা সিগন্যাল ফলো করে এখানে চলে আসে, এবং জেনোফেজরা এখানে এরিয়া 51-তে এসে সবকিছু ধ্বংস করতে শুরু করে। আর তখন এখানে ইনচার্জে থাকা ওই মহিলা ডক্টর, আই মিন ডক্টর পেন, সে করে কি এরিয়া 51-তে থাকা প্রত্যেকটা সিমবিওটকে মুক্ত করে দেয়। মানে সে ভেনমের কথা ফাইনালি বিশ্বাস করেছে যে অ্যাকচুয়ালি জেনোফেজদের কাছ থেকে বাঁচাতে বা নালদের কাছ থেকে বাঁচাতে ভেনমরা আমাদের কাজে লাগবে। তো সকল সিমবিওটসদের সে মুক্ত করে দেয় যেন ভেনমকে সাহায্য করতে পারে, জেনোফেজদের বিরুদ্ধে লড়াই করতে পারে। কিন্তু এই জেনোফেজরা এত বেশি শক্তিশালী ছিল যে এখানে থাকা ছোটখাটো বেশ কয়েকটা ভেনমকে খেয়েই ফেলে। মানে অনেকগুলো ভেনম এখানে ক্রিয়েট হয়েছিল, অনেক কিছুর ব্যাপার আছে, কিন্তু ক্লিয়ারলি এখানে বলছি না, তোমরা একটা সিনেমাতে দেখবে। তো যাই হোক, এরপর ভেনম কোনোভাবেই জেনোফেজের থেকে নিজের পিছু সারিয়ে একটা জায়গায় গিয়ে পৌঁছায়। আর তারপর সে দেখতে পায় যে মার্টিন আর তার ফ্যামিলি তো এখানে। তো ও তো পালাতে চাচ্ছিল, কিন্তু না পেলে তখন করে ওই মার্টিনের ফ্যামিলিকে বাঁচানোর জন্য আবার ভেনম হয়ে ওদের কাছে গিয়ে উদ্ধার করে। বাট তখনই জেনোফেজ আবারও করে কি ওদের উপর আক্রমণ করে। তো এইভাবে ওদের মধ্যে আবারও ফাইট হয় এবং এটা ওয়ান অফ দ্য ডেঞ্জারাস ফাইট ছিল। এবং এই ফাইটটা আমি কিভাবে এক্সপ্লেন করবো
আমি বুঝতে পারছি না। তো যাই হোক, এই ফাইটে ভেনমরা কিন্তু কোনোভাবেই যেন ফেসদের সাথে পেরে উঠছিল না এবং খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশনের তৈরি হয় এবং লাস্টে ভেনম একটা সিদ্ধান্ত নেয় যে ওকে শেষ করার সময় চলে এসেছে। তো এরপর যে কয়টা ওখানে সিম্বিওট ছিল সবাই এক জায়গা হয় এবং নিজের সাইজ অনেক বড় করে ওই জেনোফেজদের উপরেই মনে করে যে বশ করা হোস্ট করা শুরু করে, মানে জেনোফেজকে আটকিয়ে দেয়। কিন্তু ততক্ষণে জেনোফেজ করে কি তার সিগন্যালটা নাল পর্যন্ত পৌঁছে দেয় যে কর্টিস পৃথিবীতে আছে আর এখানে আমার সাহায্য দরকার। আর তখনই এখানে পোর্টাল ওপেন হয় এবং এখান দিয়ে অনেকগুলো জেনোফেজ চলে আসে আর তারপর আমরা অস্থির অস্থির সব ফাইট দেখতে পাই। আর যেহেতু সকল সিম্বিওটসরা একসাথে মিলে গিয়েছে এবং ভেনমের কাছে রয়েছে কর্টেক্স, তো এইগুলো ব্যবহার করে ভেনম অনেক বড় হয়ে সবাইকে নিজের মধ্যে আটকে ফেলে। আমি একটু আগে ভুল বলেছি, হয়তো এখন আটকে ফেলেছে, একটু আগে আটকাইনি। আর এরপর সে অনেক বড় একটা অ্যাসিডের ট্রাকের কাছে গিয়ে সেটার পাইপ ফাটিয়ে ফেলে এবং ওর উপর তখন অ্যাসিড পড়তে থাকে এবং এর ফলে যেটা হয় ভেনমরা যতগুলো তোমার জেনোফেজদের আটকে রেখেছে ওরাও মারা যেতে থাকে, ভেনমও মারা যেতে থাকে। বাট তার আগে ভেনম করে কি এডিকে বাইরে বের করে দেয়। আর এই পাশে ডক্টর পেইনের কাছে আরেকটা কন্টেনার ছিল এবং সেটাতে স্কন নামের একটা সিম্বিওট ছিল আর সেটা তখন ডক্টর পেইনের বডির সাথে কানেক্টেড হয়ে যায় এবং তাদের হোস্টিং অনেক ভালো ছিল, মানে ভেনম আর এডি ব্রুকের মতো অনেক ভালো ছিল। এবং তখনই ওই স্কন নামের সিম্বিওট করে কি বাকি সব লোকদেরকে বাঁচিয়ে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে ওই ব্লাস্টে জেনোফেজরা সহ ভেনমও মারা গিয়েছে, কিন্তু এই কারণে এডি মারাত্মকভাবে ভেঙে পড়ে। তবে আমি এখানে এই সিনটা যত সহজে বললাম, অ্যাকচুয়াল সিনেমাটার ইমোশন এত সহজ নয় আর কি। তো যাই হোক, এরপর হসপিটালের সিন নেওয়া হয়, আমরা দেখি ভেনমের চিকিৎসা চলছে, এডির চিকিৎসা চলছে। এখন তো আর ভেনম নেই, ভেনম মারা গিয়েছে। আর হসপিটালে তার সাথে দেখা করার জন্য একজন কমিশনার আসে এবং সে বলে তোমার সাহায্যের কারণে পৃথিবী বেঁচে গিয়েছে, মানে জেনোফেজরা পৃথিবীর কোনো ক্ষতি করতে পারেনি। তো এই কারণে তোমার উপরে লেগে থাকা প্রত্যেকটা চার্জ আমরা সরিয়ে নিচ্ছি। তো তোমার উপর এখন আর কোনো এলিগেশন নেই, তুমি তোমার মতো জীবন কাটাতে পারো। তো এবার সিনেমার শেষের দিকে আমাদের দেখানো হয় এডি পুরো একা হয়ে গিয়েছে। ও গার্লফ্রেন্ড হারিয়েছে কত পর্বে, তাও এতখানি হতাশ হয়নি, কিন্তু ভেনমকে হারিয়ে ও পুরো হতাশ হয়ে গিয়েছে। সবটা সময় চলতে ফিরতে ভেনমের কথা ভাবতে থাকে এবং এইসব মধুর স্মৃতির সাথেই ভেনম মুভিটা শেষ হয়েছে।